ভারতের দালালি করে বাংলাদেশে, এটা জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, ভারতের দালালি করে আমার মনে হয় না যে ক্ষমতায় আসতে পারবে। তার একটা প্রমাণ, বাংলাদেশের প্রায় 90% মানুষ তামিম ইকবালকে ভালোবাসতো, একজন 90% মানুষের প্রিয় ক্রিকেটার। তখন তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যেভাবে ভারতের দালালি করলো, এবং বিসিবি থেকে একজন সরাসরি একটা পোস্টই করছে যে ভারতের দালাল, বাংলাদেশের 90% লোকই তামিম ইকবালের বিপক্ষে চলে গেছে, এবং 90% লোকই কিন্তু আপনার কোনো প্রশ্ন ওই থাকলে বিসিবি। বলেন। জি, 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 এইটাই। আর মানে এটা বোঝাইতে চাইছি যে ভারতের এই তামিম ইকবালের মতো যে ভারতের দালালি যে দলই করুক, বিএনপি যদি ভারতের দালালি করে, যে আজিজ স্যার, যে আপনার কি মনে হয় যে তারা যে ওই বিএনপির দালালি করে বাংলাদেশের জনগণের ভোটে ক্ষমতায় যাইতে পারবে? একটু আলোচনা করবেন। আর এ কে এম পাটোয়ারি স্যারের কাছে আমার একটা প্রশ্ন, তিনি একটু আগে বললো, একটা কথা বললো যে জামাতে ইসলাম শিবির রক কাটে। এখন এ কে এম পাটোয়ারি স্যারের কাছে কি কোনো স্পেসিফিক কোনো প্রমাণ আছে যে জামাত শিবিরের কোনো একজন লোক এই 36শে জুলাইয়ের পরে যে কারো রক কাটছে? আশা করি যদি প্রমাণ থাকে ওই প্রমাণটা একটু দেখাবে আমাদেরকে, যে এই অমুক জায়গায় এইভাবে রক কাটছে। আর তা না হলে তার এই কথাটা একটু এক্সপান্স করবে যে দুঃখিত যে আমার ভুল হয়েছে। ধন্যবাদ। আপনি প্রশ্নের মধ্যে থাকেন একটু। জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম মনির ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলেন। জি, ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। বিশেষ করে এখানে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ স্যার, মুস্তাফিজ স্যার এবং এ কে পাটোয়ারি স্যার, আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আপনাদের অতিথি তিনজনের কাছে আমার একটা প্রশ্ন। এখানে জামাত বিএনপি বুঝি না, আমার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে ইন্ডিয়ার পক্ষে যেই নিবে বা ইন্ডিয়ার স্বার্থ আদায় করার জন্য যারাই ইন্ডিয়ার মানে পক্ষে কথা বলবে, ওই গুণগান গাইবে, সে যত বড় দলের নেতাই হোক বা যে দলেরই কর্ণধর হোক, হোক জামাত অথবা বিএনপি, আপনারা কি মনে করেন কিনা যে তারা মানে রাস্তায় যত বড় মাপের নেতাই হোক রাস্তাঘাটে লাঞ্ছিত হবে কিনা? কারণ আমার ভিতরে শহীদ ওসমান হাদির দ্রোহে আমরা মানে সবসময় আমাদের মাথার ভিতরে এই জিনিসটা কাজ করে। ভারতের পক্ষ যদি নেয়, আমার মতো এরকম হাজারো মানুষ আছে তাদেরকে লাঞ্ছিত করার জন্য ভারতের পক্ষ নিলে, আপনারাও সেটা মনে করেন কিনা? তিনজনের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ইলিয়াস, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। মন্দির ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমার একটা প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ স্যার, কি প্রশ্ন করবো? প্রশ্ন হলো, আমগো দেশটা হচ্ছে মুসলমানের দেশ, 90% মানুষ মুসলমান, 90 থেকে 92%। তারপরে এই দেশের মনে করেন পোশাক যে যেটা মন চায় পরতে পারে। তো ওই যে ঠাকুর, এই টোকাই একটা টোকাই, এই ঠাকুর নেকাব বলে ইহুদি মায়াগো পোশাক, মানে একটা কালচার। ইহুদি মায়াগো যারা পতিতালয় করছে, এই সব ধরনের একটা বক্তব্য করছে, এই টোকার ঘরের টোকাই। তো এটার কোনো প্রতিবাদ কিছু নাই। আর যদি কোনো মনে হয় একটা বাসে যদি একটা ওই যে সাধারণ একটা মায়ের গায়ে যদি টাচ করতে দেখতেন, মিডিয়া পারে কি হয়ে যেত। আর ও যে এত বড় একটা কথা কইছে, কোনো একটা প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, মুখ দিয়ে টোকার ঘরের টোকাই। আর দ্বিতীয় একটা কথা, আরেকটা কথা আছে। ওদের যে ভারতের হাই কমিশনার দেখা করছে তারেক রহমানের সাথে, পরে তারেক জিয়া রহমানের প্রেস ব্রিফিং যে করছে, উনি একটা বক্তব্য দিছে। বক্তব্যটা হলো এরকম, ভারতের প্রধানমন্ত্রী আমার কাছে, ভারতের প্রধানমন্ত্রী আমার কাছে মাননীয় কি লেখা, মাননীয় নরেন্দ্র মন্ত্রী প্রধানমন্ত্রী, মাননীয় মাননীয় আমাদের ওই প্রধানমন্ত্রী, অন্য দেশের প্রধানমন্ত্রী, আমাদের কি ওই আরেক দেশের প্রধানমন্ত্রী গেছে। দেখেন আমরা যে কত নিচু জাত। শ্রীলঙ্কা কয় কোটি, 1.5 কোটি না 2 কোটি মানুষ, 5 আবার লাত্তি মারে খেদাইছে ভারতের। মালদ্বীপে মাত্র 5 লাখ মানুষ, মাত্র 5 লাখ, 5 লাখ 15 না 16,000 জন এরকম। ওই দেশে তো মনে বস্তাঘাটটি শুদ্ধ লয়ে পলাইছে। আর আমাকে এই যে বাংলাদেশে এত দালাল আর টোকার বাচ্চারা টোকাই। মনে করেন পাকিস্তান, আমগো বিমান বাহিনীর প্রধান গেছে পাকিস্তান, একটা ফিরোজ, সাংবাদিক ফিরোজ, এই টোকাই আছে একটা, আর হচ্ছে জাহিদ। আমরা বিমান কিনা কার সাথে যুদ্ধ করবো, কার সাথে যুদ্ধ করবো? মানে আমার যদি আসে যেরকম মিয়ানমার যে এক বাচ্চা মেরে নিয়েছে কালকে, পরশু দিনের ঘটনা, তো কি বাল্লা ফালাইতে আসছে মিয়ানমার, কিছু করতে আসছে? আমরা তো গিয়ে আগে করি। টোকাই করতে সবসময় সাবধান থাকবেন সবাই, টোকাই করতে।
আমার সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যখন ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ভারতের বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায়, তখন বাংলাদেশ কেন জানি এত দুর্বল, তারা ভারতের পা ছেটে ওই ক্ষমতায় যেতে চায়। এটা নিতান্ত তাদের একটা ভুল ধারণা। মনির ভাই, কালকে বাংলা ইরানের জনগণ বুঝতে পারছে যে দেশের সার্বভৌমত্ব হারাতে আমরা বসেছি। আবার তারা ওই 12 দিনের মাথায় ভুল বুঝতে পেরে সরকারের সঙ্গে আবার যোগ হয়েছে। আমেরিকার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহর পাকে কাছে একটু ফরিয়াদ জানাই, বাংলাদেশকে যেন আমাদের এইভাবে হেফাজত করে। পাটোয়ারি স্যারের উদ্দেশ্যে বলি, পাটোয়ারি স্যার, আপনি তো অনেকগুলোর কথা বলেন। আপনাদের মতো যারা মুক্তিযোদ্ধা আছে, এরকম মুক্তিযোদ্ধা অনেক অনেক শত শত মুক্তিযোদ্ধা এখন জামাতে যোগদান করতেছে, কিন্তু যারা ধর্মকে বিশ্বাস করে না, এরকম মুক্তিযোদ্ধা এ নিয়ে বেনিয়ে ওই জামাতকে বরং পছন্দ নয়, অপছন্দ নয়, বরং ধর্মকেই তারা পছন্দ করে না। আপনি ব্যক্তিগতভাবে দেখবেন আপনি কতখানি ধর্মের চর্চা করেন, সে বিষয়ে যাচ্ছি না। জামাতি ইসলাম একটা অখণ্ড দেশকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। আমরা যারা ইসলামকে স্টাডি করি, আমরা মনে করি সারা পৃথিবী যদি একটা দেশ হতো সেটাও ভালো ছিল। সারা পৃথিবী মিলে যদি একটা দেশ হতো সেটাও আমাদের জন্য ভালো ছিল। জামাতি ইসলাম মনে করেছিল ভারতবর্ষে একটা অখণ্ড দেশ থাকবে। তো এই জন্যই তারা পাকিস্তানের সময় বিরোধিতা করছিল, 47-এর সময় বিরোধিতা করছিল, এবং 71-এর সময় তারা বিরোধিতা করছিল। মূলত একটা অখণ্ড মানে খণ্ড তারা দেশ শ্রেণী, বরং অখণ্ড ভূমিতে তারা বিশ্বাসী। আর এখনো আমরা এই আমার অখণ্ড সাহেব কোনো ভূমিতে প্রশ্ন থাকলে বলেন, থাকতে চাই। প্রশ্নটা বলেন। হ্যাঁ মনির ভাই, সেটা বলতেছি। আজকে আপনি বারবার জামাত ইসলামের দুর্নাম করতেছেন, রক কাটে, এটা কাটে। আচ্ছা, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে, এই দলের কথাগুলো আপনার মনে পড়ে না? এগুলা দিয়ে ছাড়িতা। আপনি টকশোতে আছেন, আপনি সম্পূর্ণ নিরপেক্ষ কথা বলবেন, দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য কথা বলবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলবেন। কেন এত জি, আপনি বিতর্ক ধন্যবাদ। করেন? কিসের জন্য বিভক্তি? এগুলো বুঝতে হবে। আপনি সুশীল মানুষ, সুশীলদের যারা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি, এই সুশীলকে দেখতে চাই না যারা বিভাজন করতে চায়। ধন্যবাদ ভাই। জি, না, জাহাঙ্গীর সাহেব বলেন। প্রশ্ন থাকলে একটু প্রশ্নটা বলেন, লম্বা বক্তব্য দিলে সবাইকে সুযোগ দিয়ে দেন। আর অনেক মনির 10 ভাই, জনের উপরে আপনি সহ দর্শক। মনির ভাই, আপনি এবং আপনার সহ আলোকচিতদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে দুইজনকেই প্রশ্ন করব। আমার লেফটেন্যান্ট জেনারেল আজিজ সাহেব এবং পাটারি সাহেবকে। আমার প্রশ্নটা হলো, পাটারি সাহেবের কাছে আমার প্রশ্ন, 5 তারিখের পরে যে আপনার সমস্ত ইউনিভার্সিটিগুলা যে ছাত্র শিবিরের আন্ডারে চলে গেল, তাহলে এই ছাত্ররা কি খোঁজখবর নেয় ননি? তারা যদিও না জানে, তাদের বাপ মার থেকে কি খোঁজখবর নেয় ননি যে শিবিরের পোলাপাইন রক গাটে, এদেরকে ভোট দেওয়া যাবে না? আর দ্বিতীয় কথা হলো, আপনি যে বলছেন রাজাকারের কথা 47-71, আমার আপনার কাছে প্রশ্ন হইলো, জিয়া রহমান যখন ক্ষমতা আসছিল তখন শাহ আজিজের কুখ্যাত যুদ্ধ অপরাধীদের প্রধানমন্ত্রী বানাইছে, আপনি তখন কোথায় ছিলেন? কেন তখন বাধা দিলেন না যে কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো যাবে না? আপনি কি সত্যিই মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? যদি সত্যকারে মুক্তিযোদ্ধা হন তাহলে কেন বাধা দিলেন না? এই হলো আপনার কাছে প্রশ্ন। আর আজিজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, এই কালকে দেখলাম তারেক রহমানের একটা সংবাদ সম্মেলন করছে, ওই সংবাদ সম্মেলনের মধ্যে সম্পূর্ণ মিডিয়াগুলো আসছিল, তার মধ্যে বিরাট একটা ভূমিকা রাখছে মতিউর রহমান। যে মতিউর রহমান 8 সাল থেকে জিয়া পরিবারকে তন্ন তন্ন করে খুঁজি খুঁজি কোথায় কি আছে, তারেক জিয়ার মেরু ভাঙছে, কত কি করছে, খালেদা জিয়াকে লাঞ্ছনা দিছে, 3 কোটি টাকার জন্য তাকে জেলখানায় পড়ছে। হে মতিউর রহমান কালগা যে প্রশংসা বক্তব্য দিল তারেক রহমানের সামনে, এটাকে আপনি কিভাবে মন করেন? আমি তো এটাকে ঘৃণাবারে প্রত্যাখ্যান করি। আমরা জনগণ, এই দেশের জনগণ। বরং মাহমুদুর রহমান যে কথাগুলো বলছে, যে তার রক্তাক্ত শরীর আমরা দেখছি, দেশে থাকি আমরা দেখছি তার রক্তাক্ত শরীর কিভাবে তাকে যে উত্তরবঙ্গে হাজিরা দিত কিসা, যে আদালতের সামনে যে মার দিছিল, এগুলো তো আমাদের স্মরণ আছে, তারেক রহমানের স্মরণ না থাকতে পারে। মাহমুদুর রহমান সাহেবের বক্তব্য তো আমার সবাই প্রশ্ন শুনেছে। হলো, আপনি প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন এটাই যে পাটারি সাহেব এটার উত্তর দিব আর আজিজ সাহেব এটার উত্তর দিব। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।